তুমুল ঝড় আসছে রাজ্যে, তুমুল ঝড়, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। শুনতে পাচ্ছেন? নবান্নের আকাশে কালো মেঘ, তুমুল ঝড় আসছে, বজ্রপাতের শব্দ শুনতে পাচ্ছেন কি আপনারা? ভয় নেই, এই ঝড় সাধারণ মানুষের তেমন ক্ষতি করবে না। এই ঝড় আসলে নবান্নে আছড়ে পড়বে এবং ইতিমধ্যেই তা শুরু হয়ে গেছে। পরপর দুটি ঝড় আছড়ে পড়েছে, সেটাকে সামাল দিতে না দিতেই আরো ঝড় আসছে। 26,000 চাকরি গিয়েছে। তারপরে রাজ্য সরকারকে জুন মাসের মধ্যে 25% বকেয়া দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে, যেটার পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। তবে আজকের প্রতিবেদন এই দুই ঝড় নিয়ে নয়, আজকের প্রতিবেদন আরো বড় বড় ঝড় আসছে রাজ্যের দিকে, তা সামাল দেবে কি করে? শুনুন আর দেখুন পিনাক কি বলছে। বন্ধুরা, শুরুটা এই মহার্ঘ ভাতা নিয়েই করতে হবে। আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিয়েছে যে জুন মাসের মধ্যে বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু প্রথমে বলেছিল যে জুন মাসের মধ্যে 50% ডিএ দিতে হবে। সেই সময় রাজ্যের যিনি আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি, তিনি যে সে আইনজীবী নন, ভারতের শ্রেষ্ঠ আইনজীবীদের মধ্যে তিনি একজন। একই সঙ্গে তিনি কংগ্রেসের সাংসদ রাজ্যসভায়। সেই অভিষেক মনু সিংভি কি বলেছেন সেটা আপনারা শুনেছেন? তিনি বলেছেন, হুজুর এত টাকা দিতে হলে রাজ্যের ... ফেটে যাবে। শুনুন। 50% of that will be back breaking. It will break the back of the state. This is very huge financial back breaking liability. আপনারা নিজের কানেই শুনলেন। হ্যাঁ বন্ধুরা, আমি এই ... শব্দটা যেমন লিখিনি তেমন বলিও নি, কারণ ওই শব্দটা নিয়ে অনেকের একটু আপত্তি থাকতে পারে। তো অনেকেই মনে করেন যে ওই শব্দটা ঠিক সংসদীয় নয়। মিনিবাসে উঠলেই দেখবেন কন্ডাক্টররা বলেন পিছন দিকে এগিয়ে চলুন। আমাদের রাজ্য ওই পিছন দিকেই এগিয়ে চলেছে। আমি এখানে যে পিছন শব্দটা বললাম তা নিয়ে কারো আপত্তি থাকবে না, কিন্তু অভিষেক মনু সিংভি ... এর মধ্যে যেটা বুঝিয়েছেন সেটা বললাম না। অভিষেক মনু সিংভি যখন আর্তনাদের মতো সুপ্রিম কোর্টে মাথা উঁচু করে বারবার বলতে চাইছিলেন যে রাজ্যের ... ফেটে যাবে, তখন আমার খুব চিন্তা হয়েছে। কারণ এই মামলায় আপাতত 25% দিতে হবে জুন মাসের মধ্যে, তারপরে আবার এই মামলার শুনানি আছে অগাস্টে, তখন হয়তো আরো 25%, তারপরে আরো 25, কারণ সুপ্রিম কোর্ট যখন বলেছে যে অতীতে প্রথমে ট্রাইব্যুনাল এবং পরে হাইকোর্টের বিচারপতিরা যা বলেছেন সেটা ঠিক, অর্থাৎ 100% বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে। ফলে আরো যখন এরকম বাড়বে তখন সিংভি বাবু কি ফেটে যাবার কথা বলবেন বলুন তো? দেখুন, বাংলা তর্জমা অনেক কিছু করা যায়, নানাজন নানা কিছু করেছে। আমি আপনাদের একদম লিখে এনেছি যে সিংভি বাবু কি বলেছেন। মাই লর্ড, ইট উইল বি এ হিউজ ফিনান্সিয়াল ব্যাক ব্রেকিং লায়াবিলিটি। সহজ বাংলা এর কি মানে হয় সেটা আপনারা করে নিন। আরেকটা কথা, আমার কবে সেই ট্রাইব্যুনাল তারপরে হাইকোর্ট এই একই রায় দিয়েছিল, তারপরেও এত দিন ধরে দামি দামি উকিল আপনার আমার করের টাকায় এত কোটি কোটি টাকা খরচ করে রাজ্য সরকার সময় কিনলো, অনেক সময় কিনলো, সিংভি বাবুদের প্রচুর ফিস দিতে হলো, কিন্তু লাভের লাভ কি হলো? আমাদের পয়সা গেল, কিন্তু কেউই তো বাঁচাতে পারলেন না রাজ্যকে, যেটা মুখ্যমন্ত্রী চেয়েছিলেন। ওই যে প্রবাদ আছে না, 7 মণ তেল পুড়লো রাধাও নাচল না। এই যে সিংভি বাবু একজন ভারতের একজন ডার্ক সাইটে আইনজীবী, তিনি যে বারবার ... ফেটে যাবে বলছিলেন, কেন বলছিলেন সেটা বুঝতে হলে আপনাদেরকে না এই রাজ্য বাজেটটা দেখতে হবে। মানে গত ফেব্রুয়ারি মাসেই যে বাজেট রাজ্য সরকার পেশ করেছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা একবার দেখুন সেদিকে তাকিয়ে। এই যে দেখছেন, আমাদের রাজস্ব ঘাটতি প্রথমে ধরা হয়েছিল 24-25 অর্থবর্ষে যে 31,951 32,000 কোটি টাকার মতো, কিন্তু বছর শেষে দেখা যায় সেটা হয়ে গেছে 43,000 কোটির বেশি। তার মানে
চলতি বছরে যে 35,314.95 কোটি টাকার কথা বলা হয়েছে সেটাও বাড়বে। মানে দিন দিন রাজস্ব ঘাটতি বাড়ছে। অন্যদিকে পুঞ্জীভূত ঋণ, একটা জিনিস মনে রাখতে হবে, স্বাধীনতার পর থেকে এবং বামেরা যখন এই রাজ্যে 34 বছর ক্ষমতায় থাকার পর চলে গেল, তখন রাজ্যের ঋণের মানে পুঞ্জীভূত ঋণের মোট পরিমাণটা ছিল 1,90,000 কোটি, আমরা 2 লক্ষ কোটি টাকাই ধরলাম। কিন্তু গত কয়েকটা বছরে আপনারা পুঞ্জীভূত ঋণটা দেখুন, 24-25 অর্থবর্ষে 7,06,531 কোটি, এটা কিন্তু ধরা হয়েছিল 6,93,000 কোটি, কিন্তু বেড়েছে। তাহলে 24-25 অর্থবর্ষে ধরা হয়েছে 7,71,670 কোটি, এটাও বাড়বে। ইতিমধ্যেই গত অর্থবর্ষের যে খরচ, সেই খরচ মেটানোর জন্য এই বছরে মানে চলতি অর্থবর্ষের যে ঋণ তা আগাম নেওয়াও শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ফলে পুঞ্জীভূত ঋণের পরিমাণ চলতি অর্থবর্ষের শেষে গিয়ে দাঁড়াবে প্রায় 8 লক্ষ কোটি টাকা। এবং রাজ্যের এরপরে এই যে আমি যে হিসেবটা দেখালাম আপনাদের, সেই হিসেবটা তো শেষ কথা নয়। এরপরে ভাতা আছে, মেলা আছে, খেলা আছে, অনুদান আছে, লক্ষ্মীর ভান্ডার, দুর্গার ভান্ডার, ওই ক্লাবগুলোকে দুর্গাপুজোর সময় এবছর তো 1 লক্ষ টাকা করে প্রতি ক্লাবকে দেওয়া হবে, আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। কারণ 26 সালে বিধানসভা ভোট আছে, তার আগের বছর ক্লাবগুলো একটু বেশি খুশি করতে হবে। এবার আপনারা দেখুন রাজ্যের কোন প্রকল্পে কত বরাদ্দ, এটা আপনারা একবার দেখুন। এই যে খেলা মেলায় এত খরচ না, তার সঙ্গে আপনারা দেখুন একটা জিনিস, রাজ্যের মুখ্যমন্ত্রীর জেদ যুক্ত আছে। এবার আবাস যোজনায় বরাদ্দ হয়েছে 15,456 কোটি টাকা। সেই সূত্রে পঞ্চায়েত দপ্তরের বরাদ্দ বিপুল বেড়েছে, বেড়ে হয়েছে 44,139 কোটি টাকা। এটা জেদ কেন? এটা দেখুন, এই যে টাকাটা আবাস যোজনা, এটা কেন্দ্রের দেওয়ার কথা, কিন্তু কেন্দ্র টাকাটা এই রাজ্যকে দিচ্ছে না, কারণ রাজ্যে অনেক দুর্নীতি হয়েছে, রাজ্য সঠিক হিসাব দিতে পারেনি। এবার কেন্দ্রের সঙ্গে রাজ্যের লড়াই সবসময় অসম লড়াই, সেই অসম লড়াইয়ে জেদের বসে নেমেছেন মুখ্যমন্ত্রী। আর তার জন্যই আবাসে 15,456 কোটি টাকা খরচের কথা বাজেটে ঘোষণা করা হয়েছে। এটা না করলেও হতো। এবার দেখুন লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার গত অর্থবর্ষে খরচা হয়েছিল 14,400 কোটি টাকা, এবার সেটা বাড়িয়ে 26,700 কোটি টাকা। এই টাকাটা দেওয়া হয় নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর থেকে, সেই দপ্তরের বরাদ্দ এবার বাড়িয়ে 38,762 কোটি টাকা করতে হয়েছে, কারণ লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে। একটা পরিকল্পনা আছে, এখনো আছে রাজ্য সরকারের, যে পুজোর সময় বা তার একটু পরে ভোট আসছে, এই সময়ে লক্ষ্মীর ভান্ডারের যে টাকার অঙ্ক, সেটা মাথাপিছু টাকাটা বাড়ানো হবে। কিন্তু এখন যা অবস্থা, সিংভি বাবু সুপ্রিম কোর্টের সওয়ালের সময় যে বলেছেন না ফেটে যাবে, রাজ্য সরকারের ইতিমধ্যেই ফেটে যাচ্ছে। আপনারা এবার দেখুন রাজ্য বাজেটের আমি আরো একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন যে 25-26 মানে চলতি আর্থিক বছরে রাজ্য 1,10,772 কোটি টাকা ধার করবে, কিছুটা রিজার্ভ ব্যাংক, কিছুটা বাজার থেকে তুলবে। মানে একটা বছরে এই যে এত টাকা ধার করতে হচ্ছে, এর ফলে শুধু মানে এই বছরটাতেই রাজ্যকে 49,000 কোটি টাকা ঋণ শোধ করতে হবে। ভাবা যায়? তার মধ্যে এক্ষুনি জুন মাসের মধ্যে 12,000 কোটি টাকা চাই ডিএ বাবদ মেটাতে। কিন্তু আমাদের রাজ্য সরকার না অদ্ভুত, জানেন, এই যে 26,000 চাকরি গেল, তাদের মধ্যে অনেক যোগ্য প্রার্থী আছে। আপনারা দেখুন যোগ্য প্রার্থীরা যে ধর্ণা দিচ্ছেন বিকাশ ভবনে, তারা নিরস্ত্র, তাদের উপর পুলিশের লাঠিচার্জের ছবিটা একবার দেখুন। আপনারা দেখেছেন আগে, টিভিতে দেখেছেন, তবু আমি আরো একবার আপনাদের দেখালাম কিভাবে ধর্ণায় থাকা যোগ্য শিক্ষকদের উপর লাঠি চার্জ করেছে পুলিশ। উল্টে দেখুন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে এই যে 26,000, এদের মধ্যে যারা
গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের দুর্নীতি সব থেকে বেশি, ফলে তাদেরকে এখন এই যে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের বেতন দেওয়া যাবে, তারা স্কুলে যাবেন, সেটা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য করা যাবে না। যারা যোগ্য তাদের লাঠি পেটা করা হলো, আর রাজ্য মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর অতীত ঘোষণা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে যে গ্রুপ সি তে যারা চাকরি পেয়েছিলেন, চাকরি গেছে, তাদের প্রতি মাসে 25,000 টাকা, এবং গ্রুপ ডি যারা রয়েছেন তাদেরকে প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। এটা অবশ্য শিক্ষা দপ্তর দেবে না, এই টাকাটা দেবে শ্রম দপ্তর। কিন্তু আমি হিসেব কষে বাজেট বইটা দেখেছি যে শ্রম দপ্তরের এত টাকা নেই। আমি হিসেব করেছি কত টাকা, আপনারা দেখুন। গ্রুপ সির 2,484 জনের চাকরি গিয়েছে, এদের যদি 25,000 টাকা করে দিতে হয়, প্রতি মাসে খরচ হবে 6,21,00,000 টাকা। আর গ্রুপ ডির 4,547 জনকে মাসে 20,000 টাকা করে দিতে হলে প্রতি মাসে খরচ হবে 9,14,80,000 টাকা। মানে মোট মাসিক খরচটা হচ্ছে 15,35,80,000 টাকা। এটা যদি সারা বছর, মানে 1 বছর দিতে হবে বলেছেন মুখ্যমন্ত্রী, যে যতদিন মামলা চলবে ততদিন। এবার মামলা কতদিন চলবে আমরা জানি না। আমরা ধরে নিলাম যে সুপ্রিম কোর্ট যাদেরকে অযোগ্য বলে তাদেরকে মাইনে দেওয়া যাবে না, টার্মিনেট করতে হবে, তাদের 12% সুদ সহ তারা যে বেতন পেয়েছেন সেটা ফেরত নিতে হবে বলেছে, তাদেরকে বছরে দেওয়া হবে 190 কোটি টাকা। আমার একটা অন্য বক্তব্য আছে, এই যে রায়টা, এদের চাকরি চলে যাবে, এই রায়টা তো কলকাতা হাইকোর্ট দিয়েছিল বেশ কয়েক বছর আগে। তখন যদি মেনে নেওয়া হতো, এত দিন ধরে মামলাটা চলতো না, সিংভি বাবুদের এত পয়সা দিতে হতো না। কিন্তু রাজ্য সরকার দিয়েছে। এখনো রিট পিটিশনের জন্য খরচ করছে। কিন্তু আমি বলে দিচ্ছি, রাজ্য সরকার যা যা করেছে, এরপরে সুপ্রিম কোর্ট যে রায় দিয়ে ফেলেছে, তাতে খুব কিছু বদল হবার সম্ভাবনা নেই। এরপরে টেট পরীক্ষার দুর্নীতি, তার মামলা চলছে। প্রাথমিকে প্রায় 35,000-এর চাকরি চলে যেতে পারে। বললাম না, ঝড় আসছে, অনেক ঝড় আসছে। পুলিশে নিয়োগ, আমলা নিয়োগ, পুরসভা নিয়োগ, সবেতে মামলা চলছে। যে কোনো জায়গায় চাকরি চলে যেতে পারে। রাজ্য সরকার কত ভাতা দেবেন? সিংভি বাবু সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে কতবার বলবেন যে রাজ্য সরকারের ... ফেটে যাবে? 2022 সালের 22 মে কলকাতা হাইকোর্ট 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়। রাজ্য সরকার মেনে নেয়নি, এখনো মামলা চলছে। তাতে বলা হয়েছে একটা আমরা সমীক্ষা করছি, সেই সমীক্ষা চলছে, সমীক্ষা নিয়েও নানা দুর্নীতির অভিযোগ উঠছে। ফলে তারও একটা বড় ঝড়, আরো বড় ঝড় আসছে। সেই ঝড় সামাল দিতে গিয়ে সিংভি বাবুরা কি বলবেন, এরপর কি ফেটে যাওয়ার কথা বলবেন আমি জানি। রাজ্যে ধরুন এই যদি একটার পর একটা নিয়োগ দুর্নীতির মামলা খোলা হয় না, তখন আমি বলবো না, সিংভি বাবুর মুখে আরেকবার শুনুন তিনি কি বলেছেন সুপ্রিম কোর্টে। এটাই তো তাকে হয়তো আরেকবার বলতে হবে, আরো অনেকবার বলতে হবে। শুনুন আরেকবার। 50% of that will be bank breaking. It will break the back of the state. This is very huge financial back breaking liability. তবে একটা বিষয় নিশ্চিত থাকুন, সুপ্রিম কোর্ট এই মহার্ঘ ভাতা দিয়ে যে রায় দিয়েছে তা সহজে রাজ্য সরকার মেনে নেবে না, সময় কিনবে। সিংভি বাবুদের মাথা খুব পাকা, তারা ওই সংশোধন, পরিমার্জন, মিসলেনিয়াস, রিভিউ, কিউরেটিভ, এরকম আইনি মামলায় অনেক মানে শব্দ আছে, সেসব শব্দ আছে, মানে এগুলো দিয়ে তারা ঠিক বিষয়টাকে আরো ডিলে করবেন। এবং শুধু তাই নয়, আমি নবান্ন সূত্রে যেটা জেনেছি, রাজ্য সরকারের এমন একটা ভাবনা আছে যে এবার এই সরকারি কর্মচারীদের 25% দিয়ে দিতে হবে। তার মধ্যে শিক্ষক, অধ্যাপক, এরা যারা সরাসরি সরকারের কর্মী নন অথচ সরকার বেতন দেয়, দিয়ে দেয়, তাদেরকে এই 25% দিয়ে দেবে না। ফলে একটা মামলা হবে এবং রাজ্য সরকার সেই মামলাটা চাইছে, যাতে সেই মামলার ফলে কোনোভাবে বর্তমান যে রায় তার উপরে স্থগিতাদেশ আদায় করা যায়।
সম্প্রতি এই যে 20,000 আর 25,000 করে যে টাকা দেওয়া হবে গ্রুপ ডি এবং গ্রুপ সি তে, সেটা নিতে গিয়ে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন। তার মধ্যে না এই যে মুখ্যমন্ত্রী চাইছেন আরো মামলা হোক, তার ইঙ্গিতটা আছে, শুনুন। এখানে তো কথায় কথায় পিল খায়, সব পিল খেয়ে মানুষকে কিল দেয়, খেতে দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, প্রবাদ। শুনলেন এই যে মুখ্যমন্ত্রী পিল বলছেন না, পিল মানে সাধারণভাবে বোঝা যায় যে গর্ভনিরোধক ওষুধ, এখানে কিন্তু তিনি সেটা বোঝাতে চাননি। উনি কি আমার এটা বলেছেন চালু কথায় পিল, আসলে এই পিল হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলা। আসলে চাইছেন কেউ একটা মামলা করুক, তখন রাজ্য সরকার চিৎকার করে গলার শিরা ফুলিয়ে বলতে পারবে আমরা তো ভাতা দিতে চেয়েছিলাম, আমরা তো 25% দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা মামলা করে সেটা বন্ধ করে দিল। তবে এবার মনে হয় একটু চিন্তা আছে, নবান্নের উপরে কালো মেঘ, আর সেই মেঘ ঝড়ের আকার নিতে চলেছে। এই যে ঝড় আসছে সেটা সামাল দিতে নবান্নকে যেটা করতে হবে, তাতে লাভ শুধু হবে সিংভি বাবুদের, আপনার আমার করের টাকায় তাদের রোজগার বাড়বে। কারণ রাজ্য সরকার মামলা টেনে নিয়ে যেতে চায়, যত লম্বা হবে, যত সময় কেনা যাবে, তত মানুষের মধ্যে ক্ষোভটা প্রশমিত হতে থাকবে। এটাই ভাবেন মুখ্যমন্ত্রী, এটাই ভাবে রাজ্য সরকার। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে কমেন্ট করুন, লিখুন মনের কথা, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করুন, খারাপ লাগলে শত্রুদের। আর আপনারা ভালো থাকুন, খুব ভালো থাকুন।